কিছু বলবো। বলার মধ্যে হলো, আমাদের মধ্যে অনেক সময় দেখি যে বাস্তব আর তত্ত্ব দুটোর মধ্যে কিছুটা দূরত্ব থাকে। তবে এটা অস্বীকার করতে পারি না যে তত্ত্ব আমাদের সাহায্য করে না বা বাস্তব আমাদের সাহায্য করে না। কীরকম ধরুন, এখন তো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিধর, তার কাছে সব উত্তর আছে। আরেকটা জিনিস দেখবেন, এই গত 2-3 দশক ধরে, মানে গত 30 বছর ধরে, বিশেষ করে শুরু হয়েছিল ফেমিনিজমের শুরু থেকে আর কি, মানে আমরা পারি, উই ক্যান ডু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই উই ক্যান ডু এরকম একটা ক্যাম্পেইন চলা হয়েছিল। মেয়েদের ঘর থেকে এনে, যুদ্ধের সৈনিকরা যখন যুদ্ধে চলে গেছে, ঘরের ছেলেরা যখন যুদ্ধে চলে গেছে সৈনিক হয়ে, তখন তো ফ্যাক্টরিগুলো ফাঁকা, তখন ফ্যাক্টরিগুলোকে অন্তত ন্যূনতমভাবে চালানোর জন্য মেয়েদের ডাকানো হয়েছিল এবং তার জন্য একটা ক্যাম্পেইন চলছিল। এই ক্যাম্পেইন করতে গিয়ে এইসব এই উই ক্যান ডু, মানে আমরা করতে পারি, আমরা করি না, আমরা করতে পারি। ঠিক আছে, মানে কদ্দূর পারে কদ্দূর পারে না। এবার হচ্ছে কি, এআইগুলো, সমস্তগুলো যত রকম এআই আছে, যতগুলো কোম্পানির রয়েছে, গুগলের আছে, ফেসবুকের আছে, অনেক কিছুর মধ্যে রয়েছে, তাদের এমনভাবে চ্যাট জিপিটি এমনভাবে বায়াস করে দিয়েছে যে নারী পুরুষ সমান। এটা হলে অনেকগুলো সুবিধে আছে, কি যারা ব্যবসায়ী তারা পুরুষকে বেশি এক্সপ্লয়েট করতে পারে এবং তার জন্যই মেয়েদের সামনে এনে রাখা এবং মেয়েদের অ্যাকচুয়ালি মেয়েদের সেক্সকে সামনে রেখে কাজ করানো, এই হচ্ছে আসল উদ্দেশ্য। আসলে মেয়েরা কিছু পারে না। আপনি বলুন, একটা চোরের সাথে দৌড়ে যদি কোনো পুলিশ মহিলা ছুটে, তাহলে একটা চোরের সাথে কি পারে? আমি তো যত রকম ম্যারাথন রেস পেয়েছে অনেক কিছু দেখলাম, সেখানে পুরুষকে টপকাতে পারে গতি দিয়ে কোনো মহিলার নাম আমি পাইনি। তো যাই হোক, ওটা বাদ দিন। আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, এআইকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, মেয়েদের সহজাত প্রবৃত্তির কি কি কাজ আছে এবং কোন কাজগুলো ওরা ভালো পারে। আমি চাইছি না একটা মেয়ে ছেলে হোক আর একটা ছেলে মেয়ে হোক, দুজনের জায়গা রিপ্লেসমেন্ট হোক, এটা আমি চাইছি না। কেননা কেউ কোনোটা ভালো করতে পারবে না। আর একটা সহজাত প্রবৃত্তি যেটা আছে সেটা আমার ইনবিল্ট, সেটাকে আমি কী করে চেঞ্জ করব? এটা করা যায় না, কোনো সাংস্কৃতিক ব্যাপারেও করা যাবে না। এই যে চিন্তাভাবনাগুলো, এই চিন্তাভাবনাগুলো অনেকেই গায়ের জোরে মুছে দেয়। তো আমার কথা হলো যে দ্বন্দ্ব না, নারী পুরুষের মধ্যে কোনো দ্বন্দ্ব না। তুমি যেটা পারো সেটা করো, তুমি তোমার কাছে যেটা সহজাত মনে হচ্ছে এবং যেটা করে ফ্রুটফুল হবে, অর্থপূর্ণ হবে, বা যেটা করলে সুবিধে হবে, একজনের আরেকজনের কমপ্লিমেন্ট হবে, একজন আরেকজনকে পরিপূরকভাবে হবে, সেই কাজটা করো। কেন দ্বন্দ্বেতে আসছো? উই ক্যান ডু বলে তুমি লরি চালাতে পারো, লরি চালানোটা খুব একটা অসুবিধে কিছু নেই। আছে কি কোনো অসুবিধে? টেকনিক্যাল জিনিস কতগুলো, এইভাবে চালাও, গিয়ার ফিয়ার চালাও, হ্যান ত্যান, যেভাবে মানুষ গাড়ি চালায় সেভাবে চালাও। কিন্তু আপনি আজ অবধি দেখেছেন যে 100টা লরি চালকের মধ্যে একটা মহিলা লরি চালক? এই যে শহরের মধ্যে যে মেইন হোলগুলো রয়েছে, নর্দমা পাস হয়, যে এখানে বিষাক্ত গ্যাস হয়ে যায়, না আবর্জনা জোরে হয়ে যায়, সেসবগুলোতে তো একটা মহিলাকে নামিয়ে দিলে একটা মহিলা তো পরিষ্কার করতে পারে, পারে কি না? কিন্তু আপনি কখনো দেখেছেন সেই মেন হলে নেবে একটা মেয়ে নর্দমার পাকগুলো তুলে পরিষ্কার করছে? এটার মধ্যে খুব একটা বোধ, বুদ্ধি, মেধা এসবের তো দরকার নেই। টেকনিক্যাল জিনিস
যে কিছু জিনিসে এরকম নাড়ালে চাড়ালেই হয়ে যায়। যেমন মাটি কাটা, একটা মহিলাকে মাটি কাটতে দিন, সে কাটবে, তো কোনো দরকার পড়ছে না, একটা ছেলেও কাটতে পারে। কিন্তু একটা ছেলে যেই ক্ষিপ্র গতিতে কাজটার উৎপাদন তৈরি করবে, একটা মেয়ে পারে না। পারে কি? আর যখন একটা মেন হোলের মধ্যে যখন একটা ছেলে নাবে, এটা তো একটা মেয়েও পারে। যদি মেয়েরা যদি উই ক্যান ডু বলতে পারে, তাহলে ওই নর্দমায় নেমে ইয়েগুলো সাফ করো। পৌরসভার মধ্যে প্রচুর ছেলে নিচ্ছে, ইয়ে সেখানে মেয়েরা ইয়ে ওই অ্যাপ্লাই করুক, কিন্তু মেয়েরা করবে না। এই যে আপনি দেখুন উচ্চশিক্ষার মধ্যে, যেমন মাস্টার ডিগ্রির উপরে যত পড়াশুনো আছে, যত ইয়ে রয়েছে আর কি, ফান্ডিং, বড় বড় জায়গাতে ফান্ড আসে, ইয়ে আসে, সেই উচ্চশিক্ষার জায়গাতে মেয়েদের অংশ কিন্তু 60 থেকে 70% মেয়েরা উচ্চশিক্ষিত। কিন্তু হলে হবে কি, আপনি কয়টা মেয়ের ব্রেইন থেকে কিছু ইয়ে করতে পারবেন? আর আদৌ কি আছে? আপনি যে আমাকে রতন টাটা একটা দেখান, বিল গেটস একটা দেখান, জেফ বেজো একটা দেখান, এরকম আমি মানে আরেকটা আমার ভিডিওতে আমি অনেকগুলো নাম বলেছিলাম। মেয়েরা কোনোদিন ছেলেদের সাথে পারবে না। আর এই তর্ক বিতর্ক গায়ের জোরে কাজ করে। মানুষে এটা বলে, এটা কেন আমি পারবো না, আমি পারবো। আরে করে দেখা না, বাস্তবে করে দেখা, দেখিয়ে নামটা কিন। আমি তো বলছি না তুই পারবি না, তুই পারবি, তুই মানুষের ঘরে জন্মেছিস, কর না। কিন্তু অধিকাংশ মেয়েরা দেখবেন, আমি এখন রিসেন্ট কিছু পড়াশুনো করছিলাম, দেখছিলাম যে মেয়েরা সেক্স ওয়ার্ক বেশি করতে পারে। আগে আমরা বুঝতাম যে মেয়েদের ট্রাফিক করে বিভিন্ন জায়গা থেকে দারিদ্রতার সুযোগে বা দুর্বলতার সুযোগে তাকে কাজ দেওয়ার লোভে টোভে নিয়ে এনে মেয়েদের ইয়েতে বেচাখানায় বিক্রি করে দেওয়া হতো। কিন্তু তা তো নয়। পরিষ্কার হিসাবে দেখানো যাচ্ছে যে মেয়েরা বড় বড় ব্যাংকের চাকরি, বড় বড় আধিকারিকের চাকরি ছেড়ে দিয়ে সেক্সের বিজনেসে চলে আসছে। ওইখানে টাকা বেশি পাওয়া যায়। এবং এটাও ঘটনা যে এরা নাকি প্রফেশন হিসেবে যখন সেক্সকে দেখে আর কি, তখন বলছে এরা নাকি সেক্সকে খুব এনজয়ও করে। আর না হলে আপনি ভাবুন, লিসা পার্কের মতো একজন মহিলা যে 24 ঘন্টায় 919 জন পুরুষকে তার শরীরে নিয়েছে, তারপরে আপনার মনে হয় ধর্ষণ হলে একটা মহিলার কোনো ক্ষতি হতে পারে? একটা গড়ে ইন্টারন্যাশনাল লেবার ইউনিয়ন থেকে বলেছে যে পৃথিবীতে ধরুন প্রায় 20টা মেয়ের প্রতি দুটো, মানে 10টা মেয়ের প্রতি একটা যৌনকর্মী আছে। এছাড়া তো পরকীয়া তো মেয়েদের আছেই, ওটা বাদ দিন। এমনিতে যৌনকর্মী হিসাবে এরকম একটা হিসাব রয়েছে, প্রতি 10টা মেয়ের পিছনে একটা মেয়ে যৌনকর্ম করে, মানে গড়ে পৃথিবীর মধ্যে এখন আমাদের 800 কোটি জনসংখ্যা, তার মধ্যে 400 কোটি মহিলা, 400 কোটির মধ্যে 200 কোটির প্রায় তারা কাজকর্ম করে খায়। এবং এই 200 কোটির মধ্যে প্রায় 20 কোটি মহিলা রয়েছে, তারা যৌনকর্মী সরাসরিভাবে ইয়ে করে। এবং এই যে হলিউডে ফিল্ম ফেস্টিভ্যাল রয়েছে, সেই ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে ক্যান ফেস্টিভ্যাল বলে একটা ফেস্টিভ্যাল হয়, বা বিভিন্ন জায়গায় ফিল্ম ফেস্টিভ্যাল প্রচুর হয়। এই ফিল্ম ফেস্টিভ্যালগুলোর মধ্যে দেখবেন মহিলারা কাজ পাওয়ার জন্য, কাজ কীভাবে পায়, তারা সাধারণত কাজগুলো পায় ওই প্রডিউসারের কাছে গিয়ে রাত কাটিয়ে বা ইয়ে করে। এবং ক্যান ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে একটা অন রেকর্ড এবং ডকুমেন্টেশন প্রচুর রয়েছে বিভিন্ন জায়গায়, যে তারা পার নাইটে একজন এসকর্ট হিসেবে পার নাইটে 1 কোটি টাকার উপর ভারতীয় মুদ্রা পায়। একটা ছেলে 1 কোটি টাকা ভাবতে পারে না। চিন্তা করুন মেয়েরা কত বড় ট্যালেন্টেড। হ্যাঁ কি না? আরেকটা হিসেব বলবো, অ্যাকচুয়ালি ফিল্মে, টিভিতে মেয়েদের নেওয়া হয়
মেয়েদের শরীর দেখিয়ে মেয়েদের দিয়ে সেক্স অবজেক্ট বানিয়ে বিক্রি করার জন্য। এখন আমার এই কথাটা শুনে অনেকে তর্ক জুড়ে দেবেন, কিন্তু বাস্তব মানতে হিসেব করুন, চেষ্টা করুন বাস্তব মানতে। 200 বছর হয়ে গেছে নারী প্রগতি এবং আন্দোলন চলছে, এবং সেখানে মানে পৃথিবীতে আজ অবধি মহিলাদের নিয়ে এত চর্চা হয়েছে, চর্চা মানে করতে ভাজা টাজা হয়ে গেলে এই অনেক কিছু হয়ে গেছে, কিন্তু পুরুষকে নিয়ে একদমই ভাবা হয়নি এবং ভাজা হয়নি, চর্চা হয়নি। যদি পুরুষকে নিয়ে সমানভাবে ভাজা হতো তাহলে মেয়েদের কোনো ইজ্জতই থাকতো না, মানে মেয়েরা ধারি কাছে আসতে পারতো না। যেটা বলছিলাম যে টিভি সিরিয়ালে, নাটকে এবং সিনেমায় মেয়েদের নেওয়া হয় সেক্স অবজেক্ট হিসেবে। না হলে আপনাকে একটা পরিষ্কার উদাহরণ দেখাই। 85 বছর বয়স হয়েছে, হলিউডের অস্কার পুরস্কার দেওয়া হয়। এই 85 বছরের মধ্যে মহিলারা পুরস্কার পেয়েছে 14%। 86% হয়েছে পুরুষ মানে অস্কার বিজেতা। 86% যদি অস্কার বিজেতা পুরুষরা হয়ে থাকে, পুরুষরা তো কারোর সাথে ছুতে যায় না। তারপরে আরেকটা জিনিস উদাহরণ দেখাই, মেয়েরা কিন্তু পয়সাও কম পায় পুরুষের তুলনায়, ও এত বেশি টাকা একটা ফিল্মের মধ্যে পায় না। সবই বুঝতে হবে কারণটা কোথায়। তারপর মিতালি আর শচীন তেন্ডুলকর, মিতালি শচীন তেন্ডুলকর অনেক বেশি টাকা পায়, কিন্তু মিতালির কতবার খেলে, কতবার চান্স পায়, বা তাদের খেলা মহিলাদের ক্রিকেট কতবার হয়। আর এই অর্থনীতি পৃথিবীকে রুল করে। ছেলেদের ক্রিকেট ব্যবসা আনে, যারা যারা টাকা লাগায় তাদের টাকাও দ্বিগুণ তিনগুণ হয়, ফলত তারা অনেক বেশি ক্রিকেটারদের খেলায়, কিন্তু মেয়েদের ক্রিকেট কেউ দেখতে আসে না, এমনকি ভর্তুকি দিয়েও দেখতে আসে না। কারণটা কি? আপনি বলবেন নারী বিদ্বেষ। নারী বিদ্বেষ হলে এত এত ছেলে এত মেয়ের পিছনে লাইন দেয়। চ্যাট জিপিটি, এআই, হ্যান এগুলোকে এমনভাবে খাইয়ে রেখেছে যে ওইখানে আপনি করতে পারবেন যে আপনি যখন মেয়েদের মেধা নেই, আপনি বলতে পারবেন না। বলছে চ্যাট জিপিটি পরিষ্কার বলে দেবে, কি এআই পরিষ্কার বলে দেবে, হ্যাঁ মেয়েরা তো সায়েন্সে, টেকনোলজিতে, ইঞ্জিনিয়ারিংয়ে, মেয়েতে দুর্দান্ত কাজ করছে এবং ছেলেদের সাথে সাথে কাজ করছে এবং ছেলেদের ভালো কাজ করছে, এগুলো তো বলে দেবে। আপনি ধরুন না, ওদের যে মেধা এই 124 বছর হয়েছে, তার মধ্যে 3-4 বছর মধ্যে বাদ গেছে, নোবেল পুরস্কার দেওয়া হয়। তো 1000 কতজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, তার মধ্যে 66 জন মাত্র মহিলা নোবেল পুরস্কার পেয়েছে, এবং তাদের যে শতাংশ হিসেবটা হয়েছে কি 6.3, মানে ধরে নিলাম আমি 7% মেয়েরা পেয়েছে। মানে চিন্তা করুন, 100-র মধ্যে যদি 7 নাম্বার আপনি পায়, আপনার বাচ্চা যদি স্কুলের 100তে পরীক্ষা হলে 7 নাম্বার পায়, আপনি তাকে জুতো পেটা করবেন কিনা করবেন সেটা আপনি জানেন ভালো করে। এটা তো ইজি। ছেলেরা সায়েন্সে কাজ করছে, ঘরে ল্যাবরেটরি বসে কাজ করছে, তুমিও করো না, তোমার ওটা নেই, থাকলে তো তুমি হতে। তাহলে উই ক্যান ডু, আমরা করতে পারি আর আমরা করি। ছেলেদের সাথে কম্পিট করে লাভ নেই, ছেলেরা ওইভাবে বর্ন এবং ইনবিল্ট হয়ে আছে যে তাদের মগজ, তাদের এই যে হেমিস্ফিয়ার দুটো রয়েছে মাথার ভেতরে, মগজটা সেটা কিভাবে কাজ করে, এটা যারা নিউরোলজিস্ট বা নিউরো সায়েন্স নিয়ে কাজ করে তারা ভালো করে জানবে, ওখান থেকে জেনে আসুন। জায়গাটা হচ্ছে কি, মহিলারা কেয়ার নিয়ে কাজ করে, কেয়ার মানে সেবা শুশ্রূষা, ওইসবের মধ্যে বেশি কাজ করে। আর ছেলেরা
যুদ্ধবিদ্যা সমস্ত কিছুর মধ্যে অ্যাগ্রেসিভ যত বিষয় আছে সবগুলোর মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা দিয়ে ওরা কাজ করে। কোনো মহিলা মৃত্যু এমনিতেই দেখলে ছুটে পালাবে, তারা এসছে আবার পুরুষের সাথে করার জন্য। আমার কোনো অসুবিধে নেই, আপনি মহিলা, আপনি যদি পারেন করুন না, কিন্তু আমরা এই গত 200 বছর মহিলাদের 1837 সাল থেকে যদি নারী আন্দোলন আমরা দেখি, তাহলে 200 বছরের প্রায়, সেই 200 বছরের মধ্যে আমরা এটা দেখেছি শুধু মেয়েরা আগে এখান থেকে গলা থেকে পায়ের গোড়ালি অবধি কাপড় পরতো, আর এখন দেখি সব নেংটু। আর যৌনকর্মীরা নেংটু হয়ে, আধু নেংটু হয়ে তারা কাস্টমার খোঁজে, তাদের কোনো ডিগনিটি কেউ দেয় না। আর ছেলেরা যখন স্টেজে গান করে তখনও পুরোপুরি টাই ফাই করে, পুরোপুরি শরীর ঢেকে ঢেকে কাজ করে। এই যে ডিগনিটি, এগুলো বুঝুন। শুধু গায়ের জোরে তর্ক, আমরাও পারি, উই ক্যান ডু বললে হবে না, কাজ করে দেখান। সবচেয়ে আরো ক্ষতি হয়েছে মেয়েদের এই বিভিন্ন রকম যোজনা দিয়ে কতগুলো মানে মানে কি বলবো, মানে বেশি মেধাবান মানুষ আর কি, যাদের আমি মনে করি অন্তত একদমই জঘন্যতম। তারা বলছে কি যে আপনি ওকে যদি, একটা লোক কিছু জানে না, তাকে যদি আপনি একটা আধিকারিকের সিংহাসনে নিয়ে বসিয়ে দেন, তাহলে সে কিন্তু ওইখানে সে ওই আধিকারিক কাজটা করতে পারবে। আর সত্যি সত্যি তাই হলো, মেয়েদের যোগ্যতা নেই অথচ একটা আধিকারিকের ইয়েতে পড়িয়ে দিল। আপনি পূজা খেতকরের নাম আপনি গুগল সার্চ করে দেখবেন যে এরা কীরকম চিটিংবাজ। পূজা খেতকরের নাম আপনি গুগলে সার্চ করে দেখবেন, এরা বড় বড় পরীক্ষা টরীক্ষা হ্যানত্যান দিয়ে সবই চিটিংবাজি করে করে, কিন্তু আসলে যোগ্যতা কিছু নেই। জেফ বেজো জীবনে যা উপায় করেছে, তার বিবাহ বিচ্ছেদে অ্যালিমনি দিয়ে যে টাকাটা একটা মহিলাকে দিয়েছে, সেই মহিলাটা রাতারাতি পৃথিবী বিখ্যাত ধনী মহিলা হয়ে গেলেন। মেয়েরা এটাই খোঁজে যে কোনো মতে যদি আমি কারোর ঘাড় ভেঙে দিয়ে প্রতি বছর বছর একটা করে বিয়ে করব, আর প্রতি বছর বছর আমি অ্যালিমনি হিসাবে কয়েক কোটি করে পাবো। একটা দারুণ ব্যবসা। কারণ বাস্তবে তাই হচ্ছে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে। এই টুইটার খুললে আমি তাই দেখছি এবং ফেসবুকে তাই দেখছি। আর যার ফলে এখন মেন্স রাইট নিয়ে মানুষ প্রচুর এগিয়ে যাচ্ছে, কেননা পুরো ভারতবর্ষ ভুলভালভাবে চলছে। তার বিচার ভুল, তার প্রশাসন ভুল, তার প্রত্যেকটা লোক ভুল। এই 145 কোটি লোক, তার মধ্যে বেশিরভাগ লোকেই ভুলভাল লোক। আর তার জন্যে ভারতবর্ষ উন্নতি কোনোদিন হবে না। 70 সাল নাগাদ যখন ক্যাপিটালিজমটা চীনে খুলে দিল একটু, তারা সেই 70 সাল থেকে আজকে পৃথিবীর বৃহত্তম একটা শক্তিধর হয়ে গেছে। এবং আমি এতটুকু জানি ভালো করি, তারা হ্যাপি, চাইনিজরা হ্যাপি। আর ভারতবর্ষ 1947 সাল থেকে সেই যে ঘষছে, সে ঘষা শেষ হচ্ছে না, চকচক আর হচ্ছে না, খসেই চলছে, কাজ হচ্ছে না। এটা আমাকে গালাগালি দিন, আমি একটু শুনি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আস্তে আস্তে আমার সাথে একটু থাকুন। আপনাদেরকে কিছু কিছু এরকম আনন্দদায়ক কথা বলবো।